শেখ হাসিনা নিয়ে ভারতের পরিষ্কার মেসেজ। আমরা গত প্রায় 15 দিন ধরে লক্ষ্য করছি, এমন কোন সরকারি কর্মকর্তা নাই, সরকারি দলের উপদেষ্টা নাই, সরকার উপদেষ্টা নাই, এমন কোন অ্যাটর্নি জেনারেল থেকে নিয়ে বড় বড় উকিল সাহেবরা আছে এবং জামাতের উকিল সাহেবরা আছে, তারা বলছে শেখ হাসিনাকে পুলিশ দিয়ে ধরায় নিয়ে আসবো, ইন্টারন্যাশনাল পুলিশ দিয়ে ধরায় নিয়ে আসবো, অনেক ধরনের একটা ন্যাক্কার জন্য বক্তব্য দিয়েছেন এবং বঙ্গবন্ধুকে অনেক গালাগালি করেছেন, বেঈমান বলেছেন অনেকে, বিশ্বাসঘাতকতা বলেছেন অনেকে। সবকিছু যখন এগুলা হয়েছে তখন ভারত খুব ঠান্ডা মাথায় বলেছে, অত্যন্ত ধীরস্থির ভাবে বলেছে, কাউকে দায়ী করে না, কারোর প্রতি কোনো প্রশ্নের জবাব না দিয়েই, কারো কোনো রেফারেন্স না এনে তিনি শুধু বলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের যতদিন ইচ্ছা, যতদিন থাকতে চান তিনি ততদিন থাকবেন। এই কথাটা কিন্তু অনেক বেশি সুদূর প্রসারী চিন্তার থেকে বলেছেন। উনি তো বলেন না যে বাংলাদেশে উনি ফিরে যাবে না এবং আমরা তাকে ফিরে যেতে দিব না, কারো হাত তুলে দেব না, এইটা কথা বলে নাই তো। তিনি বলেছেন শেখ হাসিনা ওনাদের মেহমান, শেখ হাসিনা ওনাদের এখানে আছেন, উনি যতদিন চাইবেন ততদিন তাদের দেশে থাকবেন। অর্থাৎ উনি শেখ হাসিনাকে ওনার বাড়ি থেকে বের করে দিবেন না। আর ধরিয়ে দেওয়া তো অনেক পরের প্রশ্ন, কারোর কাছে হস্তান্তর করা তো অনেক সুদূর পরা হতো। এই কথাটাই অত্যন্ত বলিষ্ঠ ভাষায়, অত্যন্ত শক্ত ভাষায়, নম্রভাবে উনি ডিপ্লোম্যাটিক ভাবে কথা বলেছেন। তারা অনেক বিচক্ষণ ডিপ্লোম্যাট। জয়প্রকাশ এখন বর্তমান বিশ্বে যতজন পররাষ্ট্রমন্ত্রী আছে তার অন্যতম একজন পররাষ্ট্রমন্ত্রী, বলতে গেলে প্রথম 5 জন বা 7 জনের মধ্যে তিনি একজন, যার হাতের টিপে ফিঙ্গারে পৃথিবীর রাজনীতি আছে, পৃথিবীর জিও পলিটিক্স আছে। কাজে এমন একটি দক্ষ লোক যখন মুখ খুলেছে তখন বুঝতে হবে এর পিছনে অনেক সুদূর প্রসারী চিন্তা ভাবনা আছে। আর তিনি যেহেতু বলেছেন তিনি যেদিন চাবেন সেদিন ফেরত যাবেন, অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার একটা সম্ভাবনা রয়েছে এবং সেই কথাটি উনি পরিষ্কার করে বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার জন্য উনি যেদিন যেতে চাবেন সেদিন, তার মানে ফিরে আসার সম্ভাবনা আছে। সেটা কার ইচ্ছায়? শেখ হাসিনার ইচ্ছায়। শেখ হাসিনার ইচ্ছায় বাংলাদেশে ফিরে আসবে কখন? যখন বাংলাদেশে শেখ হাসিনার অনুকূল পরিবেশ তৈরি হবে। তার মানে ভারত মনে করে যে বাংলাদেশে শেখ হাসিনার পক্ষে একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করা সম্ভব। এই দৃষ্টিভঙ্গি থেকে তারা কথাটা পরিষ্কার করে রেখেছে, উনি যখন যেতে চান তখন তিনি যাবেন। তখন তো প্রয়োজনে ওনার নিরাপত্তার জন্য জয়শঙ্কর সাহেব তাদের নিরাপত্তাদের, তাদের সশস্ত্র বাহিনীকে সহায়তা করতে বলতেও পারে। আর একটা জিনিস মনে রেখেন, আমি পরিষ্কার বলতে চাই, আজকে কে কিভাবে জানি না, বাংলাদেশে ইসলামিক শক্তি উত্থান হোক, এইটা একদম মনের থেকে মোদী সরকার চায়। তাদের একটা এজেন্ডা হলো বাংলাদেশে একটা ইসলামিক শক্তির উত্থান হোক, প্রয়োজনে মৌলবাদী শক্তির উত্থান হোক, কিন্তু কোন অবস্থাতে যেন বিএনপি ক্ষমতায় না আসে। এখানে একটা কমন ইন্টারেস্ট আছে। বিএনপি কে কমন ইন্টারেস্ট হলো, বিএনপি কে যদি ক্ষমতার থেকে প্রতিহত করা হয়, না আসতে দেওয়া হয়, তাহলে যেমন আমেরিকানরা খুশি হবে তেমন চীনারা খুশি হবে। কারণ তারা অতীতে এই সরকারের সঙ্গে ভালো ব্যবহার পায় নাই, আমেরিকানরাও পায় নাই, আমেরিকানদের কোনো দাবি দেওয়া কোনো কথা তারা রাখে নাই। তারা যেমন আওয়ামী লীগের বিরুদ্ধে খেপা, তেমনি বিএনপির বিরুদ্ধে খেপা। চীনও আবার একই কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে যেমন খেপা, বা খেপা না হলেও তাদের অবস্থান কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু বাংলাদেশের ভিতরে এক কাট্টা হয়ে তারা খেপা, তারা প্রচন্ড ভাবে খেপা। কাজে এই দুই শক্তিও চায় না যে বাংলাদেশে তারেক রহমান সাহেব বা এটা আসুক। আর রাশিয়া তো চাই না, কারণ রাশিয়ার সঙ্গে বিএনপি না রূপপুর পৌরবিদ্যুৎ প্রকল্পে সাহায্য করেছে, না তাদের যে আমাদের পাথর উত্তোলনের যে প্রোগ্রাম ছিল সেটা তো সাহায্য করেছে। ফলে তারাও চাচ্ছে না, রাশিয়া এখন একটি সুপার পাওয়ার, রাশিয়াও চাচ্ছে না
যে বিএনপি ক্ষমতায় আসুক। এটা কিন্তু আমার অ্যাজাম্পশন, এটা আমার ভুলও হতে পারে, আমি বলছি না যে এটা ধ্রুব সত্য। এটি হলো রাজনৈতিক ভাবে আমার যে অ্যাজাম্পশন, আমার যে ধারণা, আমি বিভিন্ন প্রেক্ষাপটের মাধ্যমে যে ধারণাটা আমি পোষণ করি, যে ধারণাটা আমার মধ্যে হয়েছে, আমার যে সম্ভাবনা আমি দেখতে পাই, সেই সম্ভাবনার কথা বললাম। আমার কথা হয়তো বাস্তবে নাও মিলতে পারে, কারণ বাস্তবে না মিলার কারণটা হলো রাজনৈতিক চৌকস নেতৃত্ব যদি আমার, এটা আমি আর্লি ওয়ার্নিং দিয়ে রাখছি এই জন্য যে রাজনীতির চৌকস নেতারা যেন আমার এই বক্তব্যটাকে কগনিজেন্সে নিয়ে, আমলে নিয়ে তারা একটা ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে। তাতে কি হবে, আমি যে ওয়ার্নিং গুলো দিচ্ছি সেই ওয়ার্নিং গুলো যদি তারা আমলে নেয়, তাহলে তারা তাদের একটা বেটার পলিটিক্স, আরো ম্যাচিউরড পলিটিক্স, অর্থাৎ উন্নত এবং সুস্পষ্ট এবং পরিপক্ক একটা রাজনৈতিক পদক্ষেপ তারা নিতে পারবে। এবং তারা সেই পরিপক্ক রাজনৈতিক পদক্ষেপ নিলে সবচেয়ে জিনিসটা হবে, আমার এই ভবিষ্যৎবাণী গুলা ভুল হিসাবে প্রমাণিত হবে। আর যদি রাজনৈতিক নেতারা সেই বিচক্ষণতা দেখাতে না পারেন, যদি রাজনৈতিক নেতারা যদি সেই বিজ্ঞচিত এবং যথোপযুক্ত ব্যবস্থা নিতে না পারেন, তাহলে আমি তো মাঝখান থেকে হিরো হয়ে যাব। সবাই বলবে আরে উনি তো আগেই বলেছিলেন এটা হয়েছে, এটা হয়েছে। ভাই আমি আগে বলার জন্য বলছি না, আমি যেহেতু অ্যাক্টিভ পলিটিক্স করি কিন্তু কোনো দলীয় পলিটিক্স করি না, আমি মানুষের কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য, দেশ ও জাতির স্বার্থে আমি কতগুলো সাবধান কথা বলি, যাতে আমাদের অন্তর কলহ বাংলাদেশকে অন্যের হাতে তুলে না দেয়। আমি একটা উদাহরণ দিতে চাই এখানে। ভারতে মুসলমানদের আগমন সহজ হয়েছে, সুগম হয়েছে যখন ভারতের রাজা মহারাজাদের মধ্যে একজনের বিরুদ্ধে আরেকজনের যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো। এক জমিদার বা এক রাজা আরেক রাজাকে মানত না, এক মহারাজা আরেক মহারাজা মানত না। সারা ভারতটা বিভিন্ন রাজা মহারাজাদের অধীনে ন্যস্ত ছিল, কিন্তু তাদের কোনো সশস্ত্র বাহিনী ছিল না। তারা কিন্তু নিজেদের প্রতিরক্ষার জন্য শুধু তারা দুর্গ ভিত্তিক রাজনীতি করেছে। জমিদার বাড়ি, বিশাল বাড়ি বানিয়েছে, রাজা মহারাজাদের মহল বানিয়েছে, রাজারা সেই বাড়ির মধ্যেই তারা সীমাবদ্ধ থেকেছে। আপনি যদি জয়পুরহাটের রাজার বাড়ি দেখেন, দেখেন কি বিশাল বাড়ি, কি উঁচা উঁচা ওয়াল, যাতে সেটা ভাইয়া কেউ না হতে পারে। অর্থাৎ রাজা মহারাজা তাদের দুর্গের মধ্যেই নিরাপদ থাকার চেষ্টা করছেন, জনগণকে নিরাপদ করার চেষ্টা করেন নাই। এই সুযোগে জনগণ দেখেছে যে এই সরকাররা, এই রাজা মহারাজারা জালিম, তারা শুধু আমাদের কাছে খাজনা নেয়, আমাদেরকে অত্যাচার করে, আমাদের ফসলের ভাগ নেয়, আমাকে মানুষ হিসাবে গণ্য করে না, তার বাড়িতে গেলে আমাকে কলা পাতা খাইতে দেয়, কচু পাতা খাইতে দেয়। ফলে এই রাজা মহারাজার বিরুদ্ধে যখন মুসলমানরা সাম্যের কথা বললো, শান্তির কথা বললো, এবং মুসলমানরা যখন বাংলাদেশে এসে, তৎকালীন পূর্ব বাংলায় এসে এবং ভারতের বিভিন্ন অঞ্চলে এসে তারা যখন উদারতা পরিচয় দিল, তারা জয় করার পরে মানুষকে না মেরে মানুষের মধ্যে শান্তি বিস্তার করার চেষ্টা করলো। হযরত শাহজালাল যখন এসে মানুষের কাছে ধর্মের কথা বললেন, শান্তির কথা বললেন, সাধারণ মানুষের কথা বললেন, তখন মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করলো। আজকে এই প্রেক্ষাপটে আমি মনে করে দিতে চাই, আজকে জমিদার নাই, রাজা নাই, এই মহারাজা নাই, কিন্তু আমাদের রাজা মহারাজাদের চেয়ে বড় বড় রাজনৈতিক দল আছে, যারা এক দলের সঙ্গে আরেক দলের কোনো বিষয়ে ঐক্যমত হয় না। তাদের মধ্যে যদি বিভেদ বাঁধে, যেহেতু আমরা সবাই মুসলমান, ফলে আমরা এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে লাগবো, যুদ্ধ করব, মারামারি করব, কাটাকাটি করব। তাতে বাংলাদেশে প্রতিবেশী দেশ দিয়ে অনেক সুবিধা হবে। প্রতিবেশী দেশ শুধু ভারতীয় সেনাবাহিনী আসবে বা ভারতীয় বাহিনী আসবে এরকম না, হয়তো মমতা ব্যানার্জিও কিছুটা ভারতের সীমানা বাড়ায় ফেলতে পারে, আমরা কিছু বলতে পারবো না, কারণ আমরা তো ঢাকাতে মারামারি কাটাকাটি নিয়ে ব্যস্ত। হয়তো ত্রিপুরা রাজ্য বলতে পারে যে আমরা এখানে সোজা করে দেই, রেল লাইন ফেলেন দরকার নাই, এটা বাংলাদেশের ভিতরে নিয়ে আসি, আমরা ফেনী পর্যন্ত নিয়ে নেই। কারা নিবে? ত্রিপুরার জনগণ। আবার একইভাবে আসাম, করিমগঞ্জ জেলা বলবে যে সিলেট আমাদের মহকুমা ছিল, অতএব আমরা ওই এলাকাটা নিয়ে নেই। তা আপনি তো সেনাবাহিনী নিয়ে এখন টহল দিচ্ছেন, চৌকিদারে ডিউটি করাচ্ছেন,
এই সেনাবাহিনী ভালো বেতন ভাতা দিচ্ছেন না, তাদের প্রশিক্ষণ দিচ্ছেন না, তাদের যুদ্ধের জন্য প্রস্তুত করতেছেন না, তাহলে এই সেনাবাহিনী লড়বে কিভাবে? কার বিরুদ্ধে লড়বে? কার নেতৃত্বে লড়বে? কার হুকুমে সেনাবাহিনী যুদ্ধ করতে যাবে? কারণ আমরা তো ঢাকা শহরে সবাই পরস্পর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেছি, পরস্পরের বিরুদ্ধে গালাগালি করছে। আজকে সেই গালাগালির একটা জিনিস দেখলাম, যে একটা অভিযোগ আনা হয়েছে, লক্ষ লক্ষ লোককে মারা হয়েছে। আপনি বন্ধু দলকে, যার সঙ্গে 15 বছর একসঙ্গে থাকবেন, যাকে আপনি ক্ষমতার অংশীদার করেছিলেন, সেদিন কি আপনার মনে ছিল না? বিনীতভাবে আমি প্রশ্ন করতে চাই আমার লিডারের কাছে, সেদিন কি মনে ছিল না যখন তাকে মন্ত্রী পরিষদে নিয়েছিলেন? সেদিন কি মনে ছিল না 91 সালে যখন তাদের সাহায্য নিয়ে আপনি সরকার গঠন করেছিলেন? আজকে এত বছর পরে এসে এই কথা বলছেন কেন? কাজে আমি মনে করি যে আমার সেনাবাহিনীকে আপনি অদর্ব করে দিচ্ছেন, তাদের মনোবল ভেঙে দিচ্ছেন। তারা কার নেতৃত্বে কাজ করবে এটা স্পষ্টকরণ করা হচ্ছে না। তারা কি বিএনপির কথা শুনবে, না জামাতের কথা শুনবে, না আওয়ামী লীগের কথা শুনবে, না তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের কথা শুনবে, অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তী সরকারের প্রধানের কথা শুনবে? তারাও তো মানে কি বলে, কনফিউজড। তারা তো দ্বিধাদ্বন্দ্বে আছে, কোন শক্তির আগামীতে আগায় যাবে এবং কার পক্ষে যাবে। এই সুযোগে কুচবিহার জেলা বাড়ায় দিবে, কুচবিহার বলবে রংপুর আমার মহকুমা ছিল, আমি নিয়ে নিব। দক্ষিণ দিনাজপুর বলবে দিনাজপুর আমাদের বৃহত্তর জেলা ছিল, আমরা দিনাজপুর, পঞ্চগড় এবং জয়পুরহাট আমাদের জেলা ছিল, এটা ছিল দক্ষিণ। বারুদ ড্যাম হয়ে যায়, বারুদ ড্যাম হয়ে গেলে সেই গুলি ব্যবহার করা যায় না। কাজে আমাদের প্রতি বছর পর্যাপ্ত পরিমাণ গুলি কিনতে হয়, সেটাও তো আজকে 1.5 বছর ধরে বন্ধ, কোনো গুলি তো কেনা হচ্ছে না। তাহলে আমার এই রাইফেলের গুলিগুলা, আমার এলএমজির গুলিগুলা, এসএমজির গুলিগুলা হয়তো নাও ফুটতে পারে, কারণ বারুদ ঠান্ডা হয়ে গেলে সেই বারুদ কোনো কাজে লাগে না। বারুদ যদি হয়ে যায়, মানে পুরনো হয়ে যায়, তাহলে সেই বারুদ কাজ করে না। এটা বুঝতে হবে, এই জিনিসগুলো বাস্তবতা আপনাদেরকে খেয়াল করতে হবে। কাজে আজকে আমি বলি, সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষিত করেন, তাদের বেতন ভাতা বৃদ্ধি করেন, তাদেরকে বাংলাদেশের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা করার জন্য দায়িত্ব দেন। ইউনিট অফ সিভিল পাওয়ার থেকে ইমিডিয়েটলি তাদেরকে তুলে দেন, তুলে দিয়ে তাদের বেতন বৃদ্ধি করে দেশের জন্য, দেশের অখণ্ডতার জন্য, সার্বভৌমত্বের জন্য কাজ করার দক্ষতা অর্জন করার সুযোগ তাদেরকে দেন। তারা সারা বিশ্বে পিস কিপিং ফোর্স হিসাবে একটা নাম করা ফোর্স, একটা নামি দামি ফোর্স। পৃথিবীর 10টা না 5টা রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের অবস্থান। সেই বাহিনীকে আপনি উইদাউট কমান্ড, জাস্ট এই সরকারের দুর্বলতার কারণে, এই সরকার ব্যর্থতার কারণে আজকে সেনা বাহিনীও বাংলাদেশে কোনো রকম তৎপরতা চালাতে পারছে না। তাদের ইচ্ছা থাকলেও তারা কোনো শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারছে না। কোন রকম দুষ্কৃতিকারী, দুর্নীতিবাজ তাদেরকে আইনের আওতায় আনতে পারতেছে না। এই বিষয়গুলো আপনাদের অধীনে নিতে হবে। তা আমি তারেক রহমান সাহেবকে তোমার অনুষ্ঠানে আমি বলেছি, তাকে গুড বাই বলেছি, তাকে অনেক কঠিন ভাষায় বলেছি। কেন বলেছি বাবা? বলেছি তুমি জাগো, তোমার জাগার সময় ভাই, এই জন্য গালি দিয়েছি যে তোমার মধ্যে হেডমে আঘাত লাগুক, তোমার হেডমটার মধ্যে আঘাত করুক, তোমার ব্যক্তিত্বের মধ্যে আঘাত করুক, যে আমি এত বড় নেতা আর মেজর আক্তারের মতো একটা পুষ্কে নেতা আমার বিরুদ্ধে চ্যালেঞ্জ গ্রহণ করে আমি দেখে দিব বাংলাদেশে যে আমার সামনে কোনো লোক কোনো কথা বলতে পারে না। আমি তো তারেক রহমান সাহেবকে জাগানোর জন্য কথাগুলো বলছি। আমি কি জানি না আমি এই দলটা করে আসতেছি গত 40 বছর ধরে, এই দলে কি আমার চেয়ে কারো বেশি দরদ আছে? আমি তো এই বিএনপি যখন করি তখনও তারেক রহমান বিএনপির কেউ না। আমি যখন 91 সালের এমপি হয়েছি তখনও তারেক রহমান ফরমালি বিএনপিতে অংশগ্রহণ করে নাই। সেই বিএনপির বিরুদ্ধে আজকে আমি কথা বলছি। আমার পুত্র তুল্য আমি তারেক রহমানের বিরুদ্ধে কথা বলছি। এটা তো আমার জন্য শুভনীয় নয়, এটা তো আমি বলতে চাই না, কিন্তু কেন বলতেছি? তারেক রহমানের ভালোর জন্য, তার মধ্যে একটা চেতনা জাগানোর জন্য, তার গুসা ওঠানোর জন্য, যেটা বাংলায় বলা হয়, তার মধ্যে একটা গুসা আসো, তার মধ্যে একটা তীব্র প্রতিক্রিয়া আসো,
যে প্রতিক্রিয়ার মাধ্যমে এসে সমস্ত ঝুঁকি নিয়ে বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়াবে। ওনাকে সস্তা বক্তৃতা দেওয়ার জন্য তো আমি সমর্থন করতে পারি না। ওনার যে বক্তব্যে দলের ক্ষতি হবে, ওনার নিজের ক্ষতি হবে, সেই বক্তব্যকে তো আমি সমর্থন করতে পারি না। কারণ আমি তো তুলবাজ নই, আমি তো ওনার কাছে হাত পাতার কিছু নাই। আমি যোগ বিয়োগ করে দেখেছি, হিসাব করে দিয়েছি। আমি আজ পর্যন্ত বিএনপিকে যা দিতে পেরেছি তার 1 দশমাংশ বা 100 ভাগের 1 ভাগও আমি বিএনপির থেকে পাই নাই, বা চাইও নাই, বা বিএনপি কোনোদিন নিতেও চাই নাই। কাজেই আমি কন্ট্রিবিউট করে আসছি গত এই 30 বছর রাজনীতিতে, আমি এখনো কন্ট্রিবিউট করতে চাচ্ছি। আমার এই বক্তব্যগুলা বিএনপির পক্ষেই বলতেছি আমি। যারা মনে করে বিপক্ষে, তারা তো রাজনীতি বুঝে না, তারা রাজনীতি অর্থ বুঝে না, তারা স্বার্থন্যাসী, সুবিধাবাদী, চাটুকার, সবচেয়ে বড় কথা তারা লম্পট, তারা দস্যু, তারা চাঁদাবাজ, তারা বিভিন্ন জায়গায় দখলবাজ। এই জন্য তারা আমার কথা তাদের ভালো লাগে না। আমি আমার এলাকায় দেখেছি যে গ্রামে যত খারাপ লোক আছে, চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, বা চুরি চামারি করে, বা মানুষের সঙ্গে মামলায় জড়ায় যায়, তারা কেউ আমাকে দেখতে পারে না। তারা সবকিছু আমার বিরোধিতা করে, যদিও তাদের পার্সেন্টেজ 5 to 10%। আমি যতদিন এমপি ছিলাম আমি তাদেরকে নিয়ন্ত্রণে রেখেছি, আমি তাদেরকে কঠোর নিয়ন্ত্রণে রেখেছিলাম। তারা এদিক সেদিক পারে নাই করতে, কিন্তু তারা পরবর্তীতে আমি নির্বাচিত হতে না পারার কারণে, এটা তাদেরই একটা ষড়যন্ত্র হিসাবে হইতে পারে না বলে আজকে আমার দেশে, আমার গ্রামে, আমার এলাকায় মাসে মাসে খুন খারাপি হয়। কটিয়াদীর পাকুন্দিয়া থানায় এমন কোনো মাস যাচ্ছে না যে এই মাসে একজন না একজন মানুষ হত্যা হচ্ছে, নিহত হচ্ছে। এটা আমি প্রতিহত করতে পারছি না। আজকে আমার মনে হয় কটিয়াদীর পাকুন্দিয়া সারা বাংলাদেশের চাঁদার শীর্ষে আছে, চাঁদাবাজির শীর্ষে আছে। আমাদের বিএনপি কতিপয় নেতারা, ইউনিয়ন লেভেলের নেতারা যে হারে একদম নগ্নভাবে চাঁদাবাজি করতেছে, এটা আমাকে কষ্ট দেয়, আমাকে ব্যথা দেয়, কিন্তু প্রতিহত করতে পারতেছে না। কারণ আমি আঘাত করতে গেলে তারা বলবে বিএনপিকে আঘাত করেছি। তারা তো বিএনপির নাম দিয়ে করে, তাদেরকে আঘাত করতে পারছে। তারা যুব দলের নাম দিয়ে করে, তারা ছাত্র দলের নাম দিয়ে করে। কাজে তাদেরকে আঘাত করলে তারা বলবে আমি যুব দলকে আঘাত করেছি, তাদেরকে বললে বলবে আমি ছাত্র দলকে আঘাত করেছি, তাদেরকে আঘাত করলে বলবে আমি স্বেচ্ছাসেবক দলকে আঘাত করেছি, তাদেরকে আঘাত করলে বলবে তারা আমি বিএনপিকে আঘাত করেছি। এবং সেটা বুঝাবে তারেক রহমান সাহেবকে, উনি তো বিএনপির উপর একের পরে আঘাত করে যাচ্ছেন, আপনাকে গালি দেয়, বুঝেন না আমাদের কি করতেছে। কিন্তু ওনারা একবারও চিন্তা করে দেখবেন না মেজর আক্তার এগুলো কেন এত বড় বলতেছে, কেন এত বড় ঝুঁকি নিয়ে উনি জীবনের শেষ প্রান্তে এসে, আমি কয়দিন বাঁচবো জানি না, আমার বয়স 74-75 হয়ে যাচ্ছে, আমি বাঁচার তো আমার আর সময় নাই, তারপরে ঝুঁকিগুলো আমি কেন নিচ্ছি একটা মাত্র কারণে, আমি জিয়ার আদর্শে বিশ্বাস করি। আমি দেশমাতা খালেদা জিয়া নেতৃত্বে আমি দল করেছি। আমার নেতা জিয়া, আমার নেতা খালেদা জিয়া, তাদের আদর্শ বাস্তবায়ন করা আমার দায়িত্ব, তাদের চেতনা আমি ধারণ করি। কাজে আমি তারেক রহমান সাহেবকে বলছি, আল্লাহ আপনাকে এত বড় রাজনৈতিক দলের প্রধান হওয়ার সুযোগ দিয়েছে, আপনি প্লিজ ইতিবাচক ভাবে কাজ করেন, জনগণের পাশে থাকেন। আপনার নেতৃত্ব কেউ নিবে না, এদেশের নেতা আপনি থাকবেন এবং বাংলাদেশের নেতা আপনি হবেন। কাজে আপনি একটু জাগেন, আপনি একটু সজাগ হন, একটু সাহসের সঙ্গে বর্তমান পরিবেশ মোকাবেলা করেন, তাহলে দেখবেন জয় আপনার সুনিশ্চিত। সবাইকে ধন্যবাদ ভাই। আজকের মতো বক্তব্য আমি এখানে শেষ করতে চাচ্ছি। ভালো থাকবেন সবাই, যে যেখানে আছেন। দেশমাতা খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমি এখনো তারেক রহমানের উত্থান, তারেক রহমানকে ক্ষমতায় আসার জন্য আমি আশাবাদী। তাই আমি বলতে চাই, তারেক রহমান জিন্দাবাদ। থেকে নির্বাচনে অনিশ্চয়তা, আমি ব্যক্তিগতভাবে কোনো অনিশ্চয়তা দেখি না। সরকার বলেছে, আজকে ইসি বলেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছে, তারপরে তারা প্রেস কনফারেন্স করেছে, তারা নিজের একটা মিটিং করেছে, মিটিং করে তারা বলছে এই সপ্তাহের মধ্যে
তফসিল ঘোষণা করবে, এবং আরেকটা জায়গায় বলছে যে 15ই ডিসেম্বরের মধ্যে আপনারা ঘোষণা পাবেন। আমরা যতটুকু বিভিন্ন জায়গা থেকে তথ্য পাচ্ছি তাতে মনে হয় আগামী বৃহস্পতিবার 11ই ডিসেম্বর, আমরা অতীতেও দেখেছি যত নির্বাচনগুলো তফসিল ঘোষণা হয়েছে সাধারণত বৃহস্পতিবার ধরে ঘোষণা হয়েছে, কারণ এই দুইটা দিন সরকার বা নির্বাচন কমিশন সবসময় বোনাস হিসাবে ব্যবহার করতে চায়। কারণ দুইটা দিন পরে দিলেও যা, দুইটা দিন আগে দিলেও তা, যদি 13 তারিখে দিতেই হয় বা 14 তারিখে দিতে হয়, তাহলে হোয়াই নট 11 তারিখ? কারণ 12-13 শুক্রবার, 14 তারিখ শনিবার, মঙ্গলবার, তারা সোমবার পর্যন্ত যাওয়ার তো কোনো যুক্তি দেখে না। 16 ডিসেম্বর আবার ছুটির দিন। কাজে সরকার স্বাভাবিকভাবেই 11 তারিখে ঘোষণা করাটা স্বাভাবিক মনে হচ্ছে আমার কাছে। আর লাস্ট লিমিট রাখছে 15 ডিসেম্বর, কারণ পরের দিন 16 ডিসেম্বর নির্বাচনে ঘোষণা দিলে হয়তো 16 ডিসেম্বরের বিষয়টা ম্লান হয়ে যেতে পারে। বিজয় দিবসটাকে তারা অনেকটা পিছনে ব্যাকে ফেলে দিতে পারে। এগুলো অনেক পরিকল্পনা আছে, অনেক পরিকল্পনা করা হচ্ছে। তবে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যাই কিছু করেন না কেন, যতই 1 দিন 2 দিন 5 দিন পিছান না কেন, নির্বাচন ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে, সম্ভবত 8ই ফেব্রুয়ারি হবেই হবে, আল্লাহর রহমতে ইনশাল্লাহ হবে। এটা কেউ প্রতিহত করতে পারবে না, আর কেউ প্রতিহত করার চেষ্টাও করবে না। বিভিন্ন রাজনৈতিক দলগুলো জোট বাঁধছে। আজকে আমি খুব খুশি হয়েছি যে এনসিপি একটা 3 দলীয় জোট বেঁধেছে এবং সেখানে এবি পার্টিকে তারা সঙ্গে নিয়েছে। কাজে এখানে মনে করতে পারি আরেকটা সচেতন শ্রেণী ওখানে তৈরি হবে। কারণ এবি পার্টিতেও যারা লোক আছে তারাও খুব শিক্ষিত লোক, তারাও খুব এস্টাবলিশ লোক, হয়তো ছোট দল, কিন্তু তারা অত্যন্ত ডিসিপ্লিন এবং খুবই সুসংগঠিত। এবং সেখানে ব্যারিস্টার ফুয়াদের মতো একজন আউটস্পোকেন লোক আছে, যিনি কথা বলতে পারেন, যিনি পারফর্ম করতে পারেন, কাজে দক্ষতা আছে। কাজে এই ধরনের লোকেরা যদি নিয়ে একটি পরিষদ গঠন, একটা জোট তৈরি করা হয়, এবং তারা যেটা বলেছেন রাষ্ট্র সংস্কার পরিষদ, এটা নামের সঙ্গে তাদের রাজনৈতিক ধারা বা বিপ্লবের একটা সামঞ্জস্য রয়ে যাচ্ছে। কাজে সেখানে নাহিদ সাহেব যে বক্তব্যটা দিয়েছেন, আমি তাকে অভিনন্দন জানাই, স্বাগতম জানাই। সেখানে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তারা জামাত বা বিএনপির কারোর সঙ্গে যাবে না। এটা আজকে স্পষ্ট হয়ে গেছে। তার মানে আমরা আগামীতে ত্রিমুখী একটা নির্বাচনী লড়াই দেখতে পাবো বলে আমার মনে হয়। কারণ যে যত কথাই বলুক, অনেক বয়স্ক ভোটাররা হয়তো এনসিপি কে পছন্দ করে না, কিন্তু তারা তো সংখ্যায় কম। আমি আগেও বলেছি 12,76,00,000 ভোটের মধ্যে নতুন ভোটারের সংখ্যা 6 কোটির চেয়ে কিছু বেশি। তার মানে 50% ভোটার নতুন, যারা কোনোদিন ভোট দেয় নাই। এই 6 কোটির ছেলে মেয়েরা তো বেশিরভাগই রাজনীতি সচেতন না, রাজনীতি দলের সঙ্গে সংযুক্ত না। না তারা বিএনপিতে আছে, না তারা আওয়ামী লীগে আছে, না তারা জামাতে আছে। এই তরুণ সমাজটা বেশিরভাগই রাজনীতি নিয়ে খুব উদাসীন ছিল, কিন্তু তারাই ছিল বিপ্লবের অগ্রভাগে, এবং তারা বিপ্লব সফল করার পরে এখন নতুন একটা আশার সঞ্চার করেছে। কাজে তরুণ ভোট আমার যতটুকু মনে হয় তারা এনসিপির পিছনেই দাঁড়াতে পারে, বেশিরভাগ, আমি বলছি না সবাই দাঁড়াবে, বেশিরভাগ। এবং কিছু কিছু জায়গাতে তো অবশ্যই তরুণ ভোটাররা অনেক বেশি প্রভাব রাখবে। যেমন ঢাকা শহরে 7টা আসন যেটা বিএনপি অন্য দলকে ছেড়ে দিয়েছে, এই 7টি আসনের সামনে বিএনপি তো আর গিয়ে যুদ্ধ করবে না, মারামারি করবে না, কাটাকাটি করবে না। তারপরে এই 7টি আসন বিএনপি থেকে হাতছাড়া বিএনপি করে ফেলেছে। এই 7টি আসনে সম্ভবত জামাতও খুব ভালো কিছু করতে পারবে না, এটা এনসিপি করবে। কারণ ঢাকার তরুণ সমাজ যে যেখানে আছে বাংলাদেশের, তারা সবাই ঢাকায় অন্য বাইরে ভোট দিতে যায় না। তাছাড়াও ভোটার ছাড়াও একটা বিশাল ছাত্র শ্রেণী আছে যারা ক্লাস 10 থেকে 12 পর্যন্ত পড়ে, যারা হয়তো ভোটার হয় নাই বা আগামীতে ভোটার হইতে পারে, বা 1 বছরের জন্য ভোটার হতে পারে নাই, 6 মাসের জন্য ভোটার হতে পারে নাই, 3 মাসের জন্য ভোটার হতে পারে নাই। এরা কিন্তু কোন রাজনৈতিক দলের পিছনে যাবে না, এরা এনসিপির এই রাষ্ট্র সংস্কার পরিষদের দিকে যাবে। এই বিষয়টা আমার কাছে খুব নিশ্চিত মনে হয়। আমার কাছে মনে হয় যে এটা হওয়ার একটা বিশাল সম্ভাবনা আছে, তারা করবে। এর প্রভাব সারা বাংলাদেশে পড়তে পারে, কারণ মানুষ সাধারণত ঢাকার দিকে দেখে। আমরা অতীতে দেখেছি ঢাকায় যে সমস্ত যারা বিজয়ী হয়, যারা ঢাকায় সংখ্যাগরিষ্ঠতা পায়, সারা বাংলাদেশে তারাই সংখ্যাগরিষ্ঠতা পায়। তো এখানে
এনসিপি একটা খুবই একটা মানে আশাব্যঞ্জক দল, খুবই একটা উদীয়মান দল, যেই দলে অনেক লম্বা ভবিষ্যৎ আছে। এই তিনটা পার্টির মধ্যে সবচেয়ে বড় লম্বা ভবিষ্যৎ আছে একমাত্র এনসিপির। কাজে নির্বাচনটাকে এনশোর করার জন্য এনসিপি আজকে যে পদক্ষেপটা নিয়েছে এটা খুবই ইতিবাচক পদক্ষেপ, এবং আমি এই জোটকে আমি অভিনন্দন জানাই, স্বাগতম জানাই। এই জোটে ভালো মানুষ আছে, অনেক চড়াই উৎরায় পার হয়ে যারা আসছে, তরুণ সমাজ হয়তো কিছু নষ্ট হয়েছে। এনসিপির একটা ভালো সম্ভাবনা হওয়া উচিত। আর এনসিপি তো সব আসনে জয়লাভ করার দরকার নাই। এনসিপি 25-30টা আসন যদি পায় তাহলে সরকার গঠনে সে ভালো ভূমিকা রাখবে। আর এই বছর যদি এনসিপি 30টা সিট পায়, আগামী নির্বাচনে এনসিপি 150 সিট পাইতে পারবে। কারণ 5 বছরে তাদের অভিজ্ঞতা হবে, 5 বছরে যে নতুন প্রজন্ম আরো তাদের সঙ্গে অংশগ্রহণ করবে, তাতে আমি মনে করি রাজনৈতিক অঙ্ক করে আমি দেখেছি, রাজনৈতিক ক্যালকুলেশনে যদি বলে যে একটি মাত্র রাজনৈতিক দল আছে যার ভবিষ্যৎ সুন্দর, ভবিষ্যৎ উজ্জ্বল। এই বছর জামাত এনসিপি কে সরকার গঠন করতে হবে না, এনসিপি অনেকগুলো আসন পাবে। তার মধ্যে আমি বলছি যে তার মধ্যে 7টাতে খুব প্রতিযোগিতা হবে, আর বাকিগুলা হয়তো জামাত নিয়ে নেবে। ঢাকার আসনগুলা বিএনপি কয়টা পাবে আমি জানি না, তবে এখানে এনসিপির পরে যে সম্ভাবনাময় দলটা আছে ঢাকা শহরে সেটা হচ্ছে জামাত। আচ্ছা, এখানে জামাতের কাছে জামাত ফাইট করবে না এনসিপির আসনগুলোতে, এনসিপির জামাতের আসনে এনসিপি ফাইট করবে না, তাহলে এখানে শক্তিটা দ্বিমুখী হয়ে গেল। তারা হয়তো প্রার্থী দিবে না, বা দিলেও দামি প্রার্থী দিবে, যে প্রার্থীর পেছনে তারা খুব শ্রম দিবে না, তারা সেভাবে প্রার্থীকে নির্বাচনে খুব শক্তিশালী করবে না, কিন্তু তারা পরস্পর একে অন্যকে সহায়তা করে, সহযোগিতা করে তারা সেখানে একটা ব্যালেন্স পলিটিক্স ইন ফেভার অফ দেম, তাদের পক্ষে নিয়ে যাওয়ার মতো একটা ভারসাম্যপূর্ণ রাজনীতি তারা এখানে করতে পারবে, যেটাকে বলা হবে নির্বাচনী আতাত বা নির্বাচনী জোট বা নির্বাচনী স্ট্র্যাটেজি। তুমি যে নামে তাকে বলো না কেন, এটা হওয়ার একটা সম্ভাবনা আছে। তোমার এই নির্বাচন অনিশ্চয়তার সঙ্গে আরেকটা কথা আছে যে নেক্সট আমি বলতে চাই বিএনপি এই পর্যন্ত 263টি আসনে মনোনয়ন দিয়েছে। তার মধ্যে আমি তো খুবই আহত হয়েছি, খুবই মর্মাহত হয়েছি কিশোরগঞ্জের জেলা আসনটা নিয়ে যে ধরনের একটা বিতর্ক তৈরি হয়েছে, যে ধরনের একটা ইয়াং ছেলেরা যেভাবে উত্তাল হয়ে উঠেছে, বিদ্রোহ করেছে, এটা তো ওখানে যাচ্ছে। কিশোরগঞ্জের জেলা সদরটা সহ গাজীপুর সহ অনেক বিদ্রোহী প্রার্থীরা কিন্তু বিএনপির এগেনস্টে দাঁড়িয়ে যাচ্ছে। আর বিএনপি যে সমস্ত প্রার্থী দেওয়া হয়েছে তাদের বেশিরভাগ প্রার্থী স্থানীয়ভাবে খুব জনপ্রিয় না, কিন্তু আবার কিছু প্রার্থী জনপ্রিয়, যেমন ভৈরব কুলিয়ারচরে এখানে শরীফুল ইসলাম সাহেব অত্যন্ত অনায়াসে বেরিয়ে চলে আসবেন, কারণ সেখানে তার কুলিয়ারচরে যেমন জনপ্রিয়তা আছে তেমনি তার ভৈরবে জনপ্রিয়তা আছে। ভৈরবে যদি সে 30% ভোটও পায় তাহলেও সে জয়লাভ হয়ে যাবে, কারণ 30% ভোট অনেক বেশি তার জন্য, কারণ কুলিয়ারচরে কোনো লোক ভৈরব প্রার্থীকে ভোট দেয় না। আর এইবার একমাত্র শরীফুল আলম ভৈরব থেকে ভোট সংগ্রহ করতে পারবে, কারণ ভৈরবে সে যথেষ্ট জনপ্রিয়, গ্রামে গঞ্জে জনপ্রিয়, সবার মুখে মুখে যে নামটা ভৈরব কুলিয়ারচরে সেটা শরীফুল আলমের নাম। কাজে শরীফুল আলম এখানে সফল হবেন। কিন্তু বাকি যে আসনগুলো আছে, ইটনা, অষ্টগ্রাম, মিঠামইন, তোমার চাচা আছেন, এটা তো একটা খুবই একটা রিস্কি সিট, যেখানে আব্দুল নামির সাহেব অবশ্যই নেপথ্যে অনেক কড়িকাঠ দাঁড়াবে, এবং সেখানে জামাত হয়তো একটা হিন্দু প্রার্থী দিতে পারে, জামাত বা 8 দলীয় ঐক্যজোট থেকে একটা হিন্দু প্রার্থী দিতে পারে। এখানেও একটা বিরূপ সৃষ্টি হয়েছে। এছাড়া বাজিতপুর নিকলি বলো, কটিয়াদির পাকুন্দা বলো, কিশোরগঞ্জের কথা আমি আগেই বললাম, যখন পর্যন্ত যেভাবে বিদ্রোহ চলছে, তারপরে এই বিদ্রোহটা কিন্তু ব্যাপ্তি লাভ করবে তারাইল এবং করিমগঞ্জের আসনে। কিশোরগঞ্জের আসনের প্রভাব পড়তে যাচ্ছে তারাইল এবং করিমগঞ্জ আসনে। তুমি তো বুঝতে পারো, ভৌগোলিক ভাবে তুমি বুঝতে পারছো। এখন এই 6টা সিটের মধ্যে যদি
একটা সিট আমি সিকিউর করলাম, বাকি 5টা সিট কিন্তু ঝুঁকির মধ্যে আছে। তার মানে 6-এর মধ্যে 2 মানে অ্যাবাউট 22%, সরি অ্যাবাউট 18%, 18% আসন তারা নির্দিষ্ট করেছে কিশোরগঞ্জ জেলার মধ্যে। বলছি এরকম অন্যান্য জেলা যদি আমরা বিশ্লেষণ করি, পর্যালোচনা করি, তাহলে দেখব তারা মোটামুটি 18 থেকে 20 বা 25% আসন পাবে। 18 থেকে 20 বা 25% পাইলে তাদের এমন 75 আসন হয়। বিএনপি প্লাস মাইনাস 75 এর মধ্যে থাকবে। তারপরে একটা সুযোগ সৃষ্টি হয়েছিল দেশমাতা খালেদা জিয়ার এই অবস্থা নিয়ে, সেটা যদি বিএনপি সঠিকভাবে ওটা মানে সেন্টিমেন্ট বা ইমোশন গ্রো করতে পারতো, মানুষের কাছে জিনিসটা যদি পরিষ্কার করতে পারতো, তাহলে বেগম খালেদা জিয়ার আর্লি গোয়িংটা অনেকটা স্যাক্রিফাইস হইতো দেশের জন্য, জনগণ হিসেবে, এবং মানুষের মধ্যে একটা ইতিবাচক প্রভাব ফেলতো। এখানেও আমরা বা বিএনপি ভুল রাজনীতি করে ফেলেছে, এটা ভুল ট্র্যাপে পড়ে গেছে, এবং ভুল ট্র্যাপে পড়ে যাওয়ার কারণে বিএনপির জন্য এই বিষয়টি আরো অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। এখন একটুখানি যদি সারা দেশে, তো আপনিও একদিন বলেছিলেন যে আওয়ামী লীগের ভোট একটা প্রভাব বিস্তার করবে, যেহেতু কিশোরগঞ্জে ইস্যু বলছেন, কিশোরগঞ্জে এই আওয়ামী লীগের একটা বড় ভোট ব্যাংক আছে, এইটা কোন দিকে টার্ন করতে পারে যদি ইলেকশন হয়? আমি তো বলেছি কিশোরগঞ্জে একটা বিদ্রোহী হয়ে গেছে, এবং সেই বিদ্রোহীরা তারা কিশোরগঞ্জে যে প্রার্থী দাঁড়িয়েছে তার পক্ষে যাবে না, এবং যারা বিদ্রোহ করেছে তারা কিশোরগঞ্জে খুবই প্রভাবশালী। এটা প্রায় ছাত্র যুবক পুরা শ্রেণীটাই এই পক্ষে, এবং এখানে এর পক্ষে আওয়ামী লীগ এই বিদ্রোহী প্রার্থীর পক্ষে যাবে, কারণ বিদ্রোহী প্রার্থী প্রভাবশালী, না হলে আওয়ামী লীগেরও ক্ষতি হবে। আমি এখন তোমার তৃতীয় যে জোটটা আছে সেটা 8 দলীয় ঐক্য জোট। 8 দলীয় ঐক্য জোটের একটা সম্ভাবনাময় জোট তৈরি হয়েছে, যেখানে খুব ভালো ভালো ইসলামী দলগুলো আছে। ব্যক্তি হিসাবে তারা হয়তো জনপ্রিয় তত বেশি সারা বাংলাদেশ ব্যাপী নাও হইতে পারে, আসন ভিত্তিক তাদের সদস্যরা জনপ্রিয় হতে না পারে, কিন্তু একটা জোট হিসাবে তারা খুবই জনপ্রিয় জোট হবে। জামাত সহ, খিলাফত আন্দোলন সহ, ইসলামিক ঐক্য জোট সহ, এবং আমাদের চরমনায় পীর সাহেবের রাজনৈতিক দল সহ, এই দলগুলো বাংলাদেশে মানুষের মধ্যে একটা ইতিবাচক প্রভাব ফেলবে। এখানে এই জোটটাকে মানুষ একটা শক্তিশালী জোট মনে করবে। এই শক্তিশালী জোটটা যদি যে কোনো অবস্থাতে যদি 45% ভোটও পেয়ে যায়, 45% আসনও পায়, তাহলে তারা 150-র কাছাকাছি চলে যাবে। কাজে সেখানে এনসিপি যদি 20টা 30টা সিট পায়, তাহলে সরকার গঠনে এনসিপি অনেক বেশি অবদান রাখতে পারবে। তাছাড়া এইবারে নির্বাচনে অনেকগুলো স্বতন্ত্র প্রার্থী বেরিয়ে আসতে পারে। সেই স্বতন্ত্র প্রার্থীগুলো কোথায় যাবে সেটার উপর নির্ভর করবে, কোন দিকে যাবে সেভাবে ক্ষমতার ভারসাম্য নির্ভর করবে। তবে বর্তমানে সারা বাংলাদেশে যে হাওয়া চলছে, তাতে মনে হয় 8 দলীয় ঐক্য জোট, বিশেষ করে জামাত ইসলামের দিকে মানুষ অনেক ঝুঁকে গেছে, গ্রামে গঞ্জে মানুষ ঝুঁকে গেছে। আমার কটিয়াদীর পাকুন্দা এলাকার তো প্রকাশ্যে বলতেছে, এবার আমরা ধানের শীষে ভোট দিব না, এবার আমরা দাঁড়িপাল্লায় ভোট দেব। তারা দাঁড়িপাল্লায় ভোট দেব, আমার কোনো আপত্তি নাই, কিন্তু যখন তারা বলে ধানের শীষে দিব না, তাহলে মানে সে তো ভোট দিবেই না, তার আত্মীয় স্বজনও দিবে না, তার বন্ধু বান্ধবও দিবে না, এবং তার আশপাশের লোকেরও দিবে না। কারণ তারা গ্রামে গঞ্জে একটা ইগো তুলবে, একটা জোয়ার তুলবে যে বিএনপি কে ভোট দিয়েন না, বিএনপি কে ভোট দিলে আমাদের লুট বাড়বে, দুর্নীতি বাড়বে, এবং আমার যে প্রার্থী আছে তিনি এদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, এই লুটেরা সেইটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। ফলে কি হবে, জামাত এখানে একটি বিশেষ ভূমিকা অবলম্বন করবে এবং বিশেষ ভূমিকা রাখবে। সেই জন্য আমি বলছি সারা বাংলাদেশ ব্যাপী এরকম চাঁদাবাজদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে মানুষের একটা প্রকাশ্য রূপ নিবে। সে প্রকাশ্য রূপটা নিলেই, প্রকাশ্য অবস্থানটা নিলেই, প্রকাশ্যে তাদের মতামত প্রকাশ করলেই সেটা যে কোনো ভাবে হোক 8 দলীয় ঐক্য জোটের পক্ষে যাবে। তাছাড়া 8 দলীয় ঐক্য জোট অনেক উদার অবস্থান নিয়েছে। জামাত 300 আসনের জন্য খুব ইন্টারেস্টেড না, তারা 200 আসন দিয়ে 130-140 আসন পাইলে তারা মনে করে রাজনৈতিকভাবে তাদের টার্গেট পুরা হয়েছে। আর 100 আসনটা তারা হয়তো ছেড়ে দিতে পারে ইসলামী ঐক্য জোটের হাতে। সেখানেও কারণ কিছু না কিছু লোক বেরিয়ে আসবে, কারণ সারা বাংলাদেশে এখন স্কুলের চেয়ে মাদ্রাসার সংখ্যা বেশি।
স্কুলের চেয়ে মাদ্রাসার শিক্ষক বেশি, স্কুল শিক্ষকের চেয়ে মাদ্রাসা শিক্ষক বেশি। আর এইবার প্রাইমারি শিক্ষকরা এই তথাকথিত আন্দোলন করে জনমনে যে বিরূপ অবস্থার সৃষ্টি হয়েছে, তাদের প্রতি জনগণের যে অনাস্থা সৃষ্টি হয়েছে, এখানে প্রাইমারি স্কুলের টিচাররা ভোটে কোনো অবদান রাখতে পারবে না, ভোটে তাদের কাউকে প্রমাণিত করতে পারবে না ভোট দেন। অত সেই তুলনায় মাদ্রাসার শিক্ষকেরা, মাদ্রাসার হুজুররা অনেক বেশি জনগণের কাছে চলে গেছে এবং তারা বুঝিয়ে দিয়েছে বেতন ভাতার জন্য বসে থাকি না, আপনার সন্তানকে সুশিক্ষা দেওয়াই আমাদের অন্যতম একটি দায়িত্ব এবং আমরা সেই কাজটি করছি। এবং আজকে তুমি দেখো বিশ্ববিদ্যালয় লেভেলে সবচেয়ে বেশি ইসলামী ভাবাপন্ন ছেলে। আমি আজ থেকে 30 বছর আগে আমি একটা কথা বলেছিলাম, আমি একটা হাই স্কুলে একটা পরীক্ষা নিয়েছিলাম যে তোমরা ভোরে উঠে কি করো, এটা উত্তর লিখে দাও। আমি 89% ছেলে বলছে ভোরে উঠে প্রথমে আমি নামাজ পড়ি। 89% ছেলে ভোরে উঠে নামাজ পড়ে। এটা আমি আজ থেকে 30 বছর আগে আমি যখন এমপি ছিলাম তখন আমি এটার একটা পরিসংখ্যান নিয়েছিলাম এবং তখনই আমি বলেছিলাম যে তোমাকে যে বধিবে বাড়িছে সে গোপনে। বিএনপি কে ধ্বংস করার জন্য যে দলটি তৈরি হচ্ছে সেটি আওয়ামী লীগ নয়, সেটি অন্য কেউ, কিন্তু বিএনপি আমার সেই কথা শুনে নাই। আজকে তারেক রহমান মুখ খোলার তো প্রশ্ন ওঠে না। এই জামাত ইসলামের সঙ্গে সখ্যতা করতে আমাদেরকে বাধ্য করা হয়েছে বিএনপি, এবং গত এই যে 1 বছর 5 মাস যাচ্ছে, 6 মাস যাচ্ছে, তার মধ্যে আজকে দিনটার আগ পর্যন্ত আমরা জানতাম তারেক সাহেব অত্যন্ত ঘনিষ্ঠ জামাতের সঙ্গে এবং ওনার আস্থা বিশ্বাস তার সঙ্গে। কিন্তু আজকে উনি বক্তব্য দিয়েছেন, আমি তো আমার ঠোঁট কানা সব বলে ফেলি, কিন্তু এটা স্যার দেরি হয়ে গেছে। তাছাড়া লাখ লাখ মুক্তিযোদ্ধাদেরকে মেরে তারা 71-এ লাখ লাখ লোককে মেরেছে, এই কথাটা ধূপের টিকে না। কারণ যুদ্ধটা তো জামাত করে নাই, জামাতের একটি মালিক গভর্নরের নেতৃত্বে 71-এ মুক্তিযুদ্ধের সময় একটা সরকার গঠিত হয়েছিল। সেই সরকারে জামাতের অনেক নেতা ছিল, আব্বাসী সাহেব সহ, গোলাম আজম সাহেব সহ অনেকেই জামাতের লোক সেই মন্ত্রী পরিষদে অংশগ্রহণ করেছিল গভর্নর মালিকের অধীনে। তাদের অধীনে যারা কাজ করেছে তারা তো মোটামুটি এহিয়ার সরকারকে, টিক্কা খানের সরকারকেই তারা সহায়তা করেছে এবং পরবর্তীতে তারা নিয়াজির হুকুমে কাজ করেছে। তারপরে কিছু অতি উৎসাহী হয়েছে, মূলত রাজাকার ডিউটিটা হচ্ছে আনসার বিডিবি যখন ছিল না 71 সনে, তো আনসার বিডিবির সাবস্টিটিউট হিসেবে রাজাকারদের রেখেছে। রাজাকারদের দিয়ে ব্রিজ ঘাট কি পজিশন গুলোকে গার্ড দিত, তারা তো গার্ড দিত, তারা তো কাউকে মারতে যেত না। তাদেরকে কেউ মারতে আসলে তারা হয়তো কাউন্টার ফায়ার করতো, কিন্তু সেই কাউন্টার ফায়ারে তো অনেক লোক মারা যায় নাই, বরং রাজাকারাই বেশি মারা গেছে। পাকিস্তানে এত লোক মারা যায় নাই যত লোক রাজাকার মারা গেছে 71 সালে। আজকে যে লাখ লাখ লোককে হত্যা করেছে এই জামাত নেতৃত্বে, জামাতের পক্ষে, এটা আরেকটা বুমেরাং হয়ে গেছে। এখন জামাত এখন মাঠে ময়দানে বলবে যে ভাই কোন গ্রামে কাকে মারছি আপনারা বলেন, জামাতের কোন লোকটা এসে আপনাদেরকে মারছে, প্রতিটা গ্রামে তারা প্রশ্ন করতে পারবে। এমনকি তোমার অষ্টগ্রাম গ্রামে প্রশ্ন করতে পারবে, কেউ কি উত্তর দিতে পারবে হ্যাঁ জামাতের লোকেরা এসে আমাদের মারছে। হয়তো পরজোর বলবে জামাতের লোক আমাদেরকে দেখিয়ে দিয়েছে, রাজাকাররা হয়তো বলতে আমাদের হয় না। আমাদের মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় একদিক দিয়ে ভালো হয়েছে আর একদিক দিয়ে পয়েন্ট খারাপ হয়েছে। 3 ডিসেম্বরে ভারত যখন যুদ্ধ ঘোষণা করলো এবং সেখানে যখন যৌথ বাহিনীর কথা বলা হলো, তখন মুক্তিযুদ্ধ থাকলো না, এটা ভারত পাকিস্তান যুদ্ধ হয়ে গেল। ভারত পাকিস্তান যুদ্ধ হয়ে গেলে ভারতকে প্রতিহত করার জন্য যুদ্ধের আরেকটা বিপক্ষে শত্রু তারা যে কাজটা করে ওইটাও দেশপ্রেমিক, ওইটাও দেশপ্রেমের শক্তি, ওরাও দেশপ্রেমিক, ওরাও তাদের দেশকে ভূখণ্ডকে রক্ষা করার জন্য যুদ্ধ করেছে। তার আমরা মুক্তিযুদ্ধ ছিল ডিফারেন্স, মুক্তিযুদ্ধ ছিল যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চাই, আমরা রাষ্ট্র দখল করতে চাই না। রাষ্ট্র তো আমাদের আছেই, বাংলাদেশ তো আমাদের আছেই, আমরা বাংলাদেশ দখল করতে চাই না, আমরা চাই কিন্তু স্বাধীনতা ছিল না।
হ্যাঁ, স্বাধীন তো ছিল না। স্বাধীন ছিল না বলে তো স্বাধীনতার জন্য আমরা যুদ্ধ করেছি, যে মুক্তি বাহিনী, অর্থাৎ বাংলাদেশকে হানাদার বিদেশি বাহিনীর কাছ থেকে মুক্ত করব। সেখানে হয়তো আমার এক ভাই, দুই ভাই, তিন ভাই যুদ্ধে গেছে, আরেক ভাই ঘরে ঘুমায় রয়েছে, হয়তো আরেক ভাই লুকাইয়া কিছু টাকার বিনিময়ে অন্য কাজ করছে, খবর দিছে, টাকার বিনিময় ছাড়া তো হয় নাই। কাজে টাকার বিনিময়ে তো এখনো ইনফরমার হয়, এখনো তো অনেকে আওয়ামী লীগের লোককে ধরিয়ে দেওয়ার জন্য বিএনপি লোকদের কাছ থেকে আইসা টাকা পয়সা দেয়, পুলিশকে টাকা পয়সা দেয়, থানাকে টাকা পয়সা দেয়, যে আওয়ামী লীগের লোকটাকে ধরান আপনি। এইটা ছিল অন্য যুদ্ধ। কিন্তু কনভেনশনাল যুদ্ধ করার পরে, আমি যদিও পরিষ্কার বলছি, বাংলাদেশের সঙ্গে কনভেনশনাল যুদ্ধ না হলে বাংলাদেশের জন্ম হতো না, আরো সময় লাগতো। আমরা মুক্তিযোদ্ধারা বাংলাদেশের পাকিস্তান থেকে বেরিয়ে আসার জন্য বাংলাদেশের জন্ম নিয়েছিলাম, কিন্তু আমাদেরকে এই জন্মের অবস্থায় আমরা সহজে ডেলিভারি হচ্ছিলাম না। কিন্তু সেই ডেলিভারিতে সাহায্য করেছে আমার ধাত্রী মাতা। এই জন্য আমি ভারতকে বলি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ তথা আমাদের এই স্বাধীনতা যুদ্ধের ধাত্রী মাতা হলো ভারত। কেউ সন্তুষ্ট হলো, সন্তুষ্ট বড় কথা না, কিন্তু সেখানে ভারতের বিরুদ্ধে যদি কেউ ফাইট করে থাকে, ভারতের বিরুদ্ধে যদি কোনো রাজাকার ফাইট করে থাকে, ভারতীয় সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যদি কোনো রাজনৈতিক দল অবস্থান নিয়ে থাকে, সেটা দেশের বিরুদ্ধে নয়, সেটা তার দেশের পক্ষে, সে পরাজিত হয়েছে। আমরা কি মক্কা বিজয়ের পরে সব কাফিরদেরকে মেরে ফেলেছিলাম? আমরা কি উমরকে মেরেছিলাম? আমরা কি খালিদ বিন ওয়ালিদকে মেরে ফেলেছিলাম? পরবর্তীতে উমর তো হযরত হয়েছে, উমর তো খলিফা হয়েছে, এবং দ্বিতীয় খলিফা। চিন্তা করেন, সেখানে হযরত আলী হইতে পারে নাই, সেখানে অন্যরা হযরত উসমান হইতে পারে নাই, অনেক সাহাবা, রাসূলুল্লাহ সাহাবা ছিলেন বেঁচে, তারা হইতে পারে নাই। কিন্তু কুরাইশ বংশের উমর হয়েছে, মুসলমানদের একটা অন্যতম সেনাপতি হিসেবে কাজ করেছে খালিদ বিন ওয়ালিদ। কাজে আমাদের এই জিনিসগুলো বাস্তবতা বুঝতে হবে। কাজে একটা যুদ্ধের সময় একটা পক্ষ বিপক্ষ থাকবে, বিপক্ষে থাকলে যে তারা জাতীয় শত্রু, দেশের শত্রু, এটাতে আমি বিশ্বাস করি না। হ্যাঁ, আমরা মুক্তিযুদ্ধের সময় যদি আমাদের যারা বিরোধিতা করছে আমাদেরকে, আমরা কিন্তু তাদের সঙ্গে ফাইট ব্যাক করেছি, তাদেরকে আমরা ছাড়ি নাই। আমরা কোন রাজাকারকে আমাদের গ্রামে থাকতে দেই নেই। তাদেরকে আমরা, আজকের যে বক্তব্য, তুমি জানো, বিশেষ করে করিমগঞ্জ, তোমার অষ্টগ্রাম, ইটনা, মিঠামনে একমাত্র উপজেলায় ছাড়া আর কোথাও রাজাকার ছিল না। তোমাদের সকল গ্রামগুলাই ছিল রাজাকার মুক্ত, সেখানে রাজাকারের কোনো অস্তিত্ব ছিল না। তাহলে তুমি উপজেলা সদরে থানাকে গার্ড দেওয়ার জন্য তারা কিছু আনসার বিডিবির পরিবর্তে তারা ওইখানে আশেপাশে চোর, গুন্ডা, বদমাইশ এরকম লোকগুলাকে টাকা দিয়ে রেখেছে। তার মধ্যে দুই একজনের জামাতের ছিল না তা না, কিন্তু তোমার 3 থানার বাইরে তো, থানা সদরের বাইরে তো কেউ ছিল না, সেখানে তো কেউ প্রতিহত করে নাই। একইভাবে আমার কটিয়াদীতে শুধু আমার 2টা রেল স্টেশন পাহারা দিত, একটা ব্রিজ পাহারা দিত রাজাকার, সেটা হলো মালিকখালী স্টেশন, একটা গচিয়াটা স্টেশন, এবং আমাদের একটা ব্রিজ আছে ফুলদিয়া ব্রিজ, সেই ব্রিজটা পাহারা দিত। এটা অনেক বড় ব্রিজ, এটা ভেঙে গেলে ওই ব্রিজটা করা কঠিন, এই জন্য ওই ব্রিজটা তারা পাহারা দিত। কিন্তু তারা কিন্তু যুদ্ধে আমাদের হাতে অনেকে নিহত হয়েছে, অনেক রাজাকার সেখানে নিহত হয়েছে। এবং কিশোরগঞ্জ শহরে রাজাকারের সংখ্যা বেশি ছিল, এই জন্য কিশোরগঞ্জে অনেকগুলো বড় বড় মাদ্রাসা ছিল, তুমি জানো, আমাদের অনেক বড় মাদ্রাসা ছিল, এবং তারা অনেক ইসলামী ভাবাপন্ন ছিল। ফলে তাদের অনুসারীরা, অনেক ছাত্ররা ওই রাজাকারে অংশগ্রহণ করেছিল। আর বিশেষ করে কিশোরগঞ্জের জেলা শহরে, আর সবচেয়ে বড় কথা হলো রাজাকার বেশিরভাগ হয়েছে তৎকালীন সময়ে যারা খুব নিম্ন, মানে অল্প বেতনের চাকরি ছিল, বা খেটে খাওয়া মানুষ, রিক্সা চালাইতো, এরকম মানুষগুলা, বা স্টেশনে কুলিগিরি করা কিন্তু আগে একটা বড় সংখ্যা ছিল। তুমি জানো যে স্টেশনে কুলিগিরি করা, বাজারে মাল টানা, এটা কিন্তু একটা বিশাল সম্প্রদায়, বিশাল মুলুক থাকে। তো এরা তো যুদ্ধে যায় নাই, ফলে এরা কি করছে, ওই জেলা শহরটাকে পাহারা দিয়েছে, থানাকে পাহারা দিয়েছে, জেলা পরিষদকে, জেলা অফিসের পাহারা দিয়েছে, ওরা রাজাকার।
কিন্তু ওদের সঙ্গে তো আমাদের সরি আমি একটু যুদ্ধ। সরি একটু ইন্টারফেয়ার করি একটা ভাই, যেহেতু তারেক রহমান সাহেবের বক্তৃতা ধরে কথা বলছিলাম, আমাদের আরেকটা ইস্যু রয়ে গেছে, শেখ হাসিনা ইস্যুটা। তারেক রহমান সাহেবের এই বক্তৃতাটা রাজনৈতিক গুরুত্ব কি আজ এই প্রেক্ষাপটে, এখন যে দেশের এটা আমার ব্যক্তিগত মতামত, আমি জানি এতে আমার বিএনপি অসন্তুষ্ট হবে। এটা একটা বুমেরাং বক্তব্য হয়েছে। এটা উনি এটা বক্তব্যটা উনি দিয়েছেন কারণ উনি জামাতকে সরাসরি আক্রমণ করা এই মুহূর্তে ওনার উচিত হয় নাই। ওনাকে অব্যাহত ভাবে আওয়ামী লীগের বিপক্ষ থাকা উচিত ছিল, অব্যাহত ভাবে আওয়ামী লীগের বিপক্ষে বক্তব্য দেওয়া উচিত ছিল, এবং বলা হচ্ছিল যে আপনারা এমন কোনো বিভেদ করবেন না, কারোর সঙ্গে বিভেদ করবেন না যেখানে আওয়ামী লীগ প্রবেশ করার সুযোগ পায়। এটা হয়তো কারেক্ট মোটিভেশন, এটা হয়তো প্রপার রাজনৈতিক ভাবে এটা অনেক বেশি মাত্রা হইতো। তাহলে কি হতো, জামাত বিএনপির মধ্যে একটা শত্রুতা শুরু হইতো না, একটা প্রতিপক্ষ শুরু হইতো না, হয়তো নির্বাচনে একটা বন্ধুত্বের মধ্যে একটা সমঝোতার মাধ্যমে নির্বাচনটা হইতো। কিন্তু ওনার এই বক্তব্যের পরে জামাত কাউন্টার বক্তব্য দিতে বাধ্য হবে, এবং কাউন্টার বক্তব্য দিলে পরে এই সংঘাতটা আরো বড় দিকে যাবে। ফলে এটা এটা ইন ফেভার, মানে আদারওয়াইজ এটা আওয়ামী লীগের পক্ষে চলে গেছে বক্তব্যটা। কারণ এখানে বিভেদ মানে হলো আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়া। কাজে আমি এই জন্য তোমার দ্বিতীয় পয়েন্টে বললাম যে এই মুহূর্তে তারেক রহমান সাহেবের মুখ না খোলা উচিত ছিল, এটা কোনো প্রয়োজন ছিল না। এটা উনি করেছেন জানাতে দেখাতে যে আমার স্ত্রী জোবাইদা রহমান গেছে, কিন্তু তাকে কোনো আমি রাজনৈতিক দায়িত্ব দিই নেই। কাজেই উনি অনুষ্ঠানটা করে কথা বলে দেখিয়ে দিয়েছেন, দেখাতে চেয়েছেন যে আমি আমার রাজনৈতিক অবস্থানে এখনো সঠিক আছি। একটা বিশাল ছাত্রদেরকে নিয়ে করেছেন, এবং উনি বোধহয় 5 দিন না 7 দিন 15 তারিখ পর্যন্ত বোধহয় অনুষ্ঠানটা চালিয়ে যাবেন। সেখানে অনেক মানুষ আসবে, অনেক মানুষকে ঢাকার থেকে জড়ো করা হবে, এবং প্রতিদিনই হয়তো তারেক রহমান বক্তব্য দিবেন। ফলে দেশমাতা খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়টাকে একটু অন্যদিকে ডাইভার্ট করার বা ধামাচাপা দেওয়ার একটা অপচেষ্টা চালাতে পারেন কোনো মহল তারেক রহমানের এই অবস্থানটাকে অন্যদিকে মুন নিতে পারেন। কিন্তু আমার ব্যক্তিগত মতামত হলো, বিনয়ের সঙ্গে বলতে চাচ্ছি, তারেক রহমান এই মুহূর্তে মুখ না খুলে চুপ থেকে বোঝানো উচিত যে আমি মাতৃ শোকে বিহ্বল, আমি এখন কথা বলতে পারতেছি না, আগে আম্মার চিকিৎসা হোক, আম্মা ভালোই আসুক, আপনাদের যা বলা বলবো। আর জুবাইদা আমার এখানে গেছে, সে দলের কোনো দায়িত্ব নেবে না, রাজনৈতিক না। আপনারা অপেক্ষা করেন, সবাই নির্বাচনে কাজ করতেছেন, সবাই একযোগে নির্বাচনে কাজ মাঠে নেমে যান, সবাই আপনারা নির্বাচন করেন, যে যেখানে আছেন আপনাদেরকে নির্বাচনে জয়ী হয়ে আসতে হবে। কে কিভাবে আসবেন সেটা আপনাদের ব্যাপার। তাহলে কি হতো, এই বক্তব্যটা সারা বাংলাদেশে একটা ইতিবাচক সাড়া দেখাইতো, এবং মানুষ বুঝতে পারতো যে না, তারেক রহমান সাহেব এখনো বাপের বেটা বাঘের বাচ্চা, এখনো দলকে সংগঠিত করার জন্য, দলকে বিজয়ের জন্য উনি এত কষ্টের মধ্যে, এত দুঃখের মধ্যে তিনি দলীয় সব লোকদেরকে নির্বাচনে ঝাঁপায়া পড়ার জন্য আহ্বান জানিয়েছেন। এটা হয়তো ওনার সঠিক পদক্ষেপ আমার মতে। আমি যত রাজনীতি বুঝি, যতটুকু আমার রাজনৈতিক পারদর্শিতা আপনি বলেন, বা যতটুকু রাজনীতির প্রতি আমার একটা দখল আমি তৈরি করতে পেরেছি, তাতে মনে হয় যে এই বক্তব্যটা না দিয়ে, জামাতকে সরাসরি আক্রমণ না করে তিনি তার দলকে নির্বাচনের দিকে ঝাঁপায়া পড়া বক্তব্য দিলে সেটা অনেক বেশি ইতিবাচক হতো, এবং রাজনীতিতে বিশাল প্রভাব পড়তো। এবং সেখানে যদি কারো বিরোধিতা করতে হয়, তাহলে ওনার প্রকাশ্যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিপক্ষে কথা বলার দরকার ছিল। যেমন তিনি বলতে পারতেন যে একটা ফাঁসির আসামি ভারতে আছে, আজকে ভারত যখন বলে যে তিনি যেদিন আসবেন সেদিনই ভারত ছাড়বে, এটা দুঃখজনক, দুর্ভাগ্যজনক। আমি এটাকে মনে করি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি হুমকি। এইটা বললে কিন্তু বাংলাদেশের মানুষ আরো অনেক বেশি ইতিবাচক সাড়া দিত। তারা বলতো এখন ভারতকেও খেপাবেন না, এখন জামাতকে খেপাবেন, পাকিস্তানকেও খেপাবেন, তুরস্ককে খেপাবেন, আমেরিকাও তার সঙ্গে নাই, ব্রিটিশ তার সঙ্গে নাই, ইউরোপিয়ান ইউনিয়ন সঙ্গে নাই, আর চীন তো তাকে দেখতেই পারে না। চীন তো পারলে তারে, মানে কি বলবো, চীনের যে কি আক্রোশ, তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন তাইওয়ানি দূতাবাস ঢাকা শহরে করা হয়েছিল। সেই ব্যথা, সেই বেদনা, সেই জ্বালা, সেই ঘা এখনো দূর হয় নাই, সেই ঘা এখনো শেষ হয় নাই। কাজে আমি যে কথাটা তোমাকে বলতে চাচ্ছি বিনয়ের সঙ্গে, অত্যন্ত বিনয়ের সঙ্গে যে কথাটা আমি বলতে চাচ্ছি, সেটা হলো সময়ের এক ফুর
অসময়ের হাজার ফোর। আজকে তারিক সাহেব যখন আজকে 12 দিন পরে দেশমাতা খালেদা জিয়ার অবস্থার পরে মুখ খুললেনই, রাজনীতি বক্তব্য রাখলেন, সেটা আরো সাবধানের সঙ্গে, আরো বিচক্ষণতার সঙ্গে, আরো সুদূর প্রসারী বক্তব্য দিলে এটা মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলতো। যাই হোক, আমি ওনার সমালোচনা করতে চাই না, করার দরকার নাই, কিন্তু আমি শুধু বাস্তবতা তুলে ধরলাম। আমি বিনয়ের সঙ্গে বলছি যে আমি যেহেতু আমি যাই হোক, আমি কি আছি সে বলার দরকার নাই। তবে তুমি যেহেতু প্রশ্ন করলে তাই বললাম, এটা রাজনৈতিক একটা হঠকারিতা হয়েছে, এই বক্তব্যটা রাজনৈতিক বক্তব্য হয় নাই।